গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নিশানাথবাবু দ্বারের দিকে চলিলেন। ব্যোমকেশ বলিল, ধন্যবাদ। দ্বার পর্যন্ত গিয়া নিশানাথবাবু দ্বিধাভরে ফিরিয়া দাঁড়াইলেন। বলিলেন, আর একটা কথা মনে পড়ে গেল। সামান্য কাজ, ভাবছি সে কাজ আপনাকে করতে বলা উচিত হবে কি না। ব্যোমকেশ বলিল, বলুন না। নিশানাথ কয়েক পা ফিরিয়া আসিয়া বলিলেন, একটি স্ত্রীলোক সন্ধান করতে হবে। সিনেমার অভিনেত্রী ছিল, নাম সুনয়না। বছর 2 আগে কয়েকটা বাজে ছবিতে ছোট ছোট পাঠ করেছিল, তারপর হঠাৎ উধাও হয়ে যায়। যদি তার সন্ধান পান ভালোই, নচেত তার সম্বন্ধে যত কিছু খবর সংগ্রহ করা যায় সংগ্রহ করতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে একটা ফটোগ্রাফও জোগাড় করতে হবে। ব্যোমকেশ বলিল, যখন সিনেমার অভিনেত্রী ছিল তখন ফটো জোগাড় করা খুব একটা শক্ত হবে না। 2-1 দিনের মধ্যেই আমি আপনাকে খবর দেব। ধন্যবাদ। নিশানাথবাবু প্রস্থান করিলে ব্যোমকেশ প্রথমেই পাঞ্জাবিটা খুলিয়া ফেলিল, তারপর নোটগুলি টেবিল হইতে তুলিয়া গুনিয়া দেখিল। তাহার মুখে সকৌতুক হাসি ফুটিয়া উঠিল। নোটগুলি দেরাজের মধ্যে রাখিতে রাখিতে সে বলিল, নিশানাথবাবু কেটাদুরস্থ সিভিলিয়ান হতে পারেন, কিন্তু তিনি বিষয়ী লোক মোটেই নন। আমি উড়ানির খোলস ছাড়িয়া দাবার ঘুটিগুলি কৌটায় তুলিয়া রাখিতেছিলাম। প্রশ্ন করিলাম, কেন? সিগারেট ধরাইয়া ব্যোমকেশ তক্তপক্ষে আসিয়া বসিল। বলিল, 50 টাকা দিলাম বলে 60 টাকার নোট রেখে গেছেন। লোকটি বুদ্ধিমান, কিন্তু টাকাকড়ি সম্বন্ধে ঢিলে প্রকৃতির। আচ্ছা, আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, উনি যে সিভিলিয়ান ছিলেন তুমি এত সহজে বুঝলে কি করে বলো তো? সে বলল, বোঝা সহজ বলেই সহজে বুঝলাম। উনি যে বেশে এসেছিলেন, সাধারণ বাঙালি ভদ্রলোক ও বেশে বেড়ায় না, নিজের পরিচয় দেওয়ার জন্য কার্ডও বের করে না। ওটা বিশেষ ধরনের শিক্ষা দীক্ষার লক্ষণ। ওর কথা বলার ভঙ্গিতেও একটা হাকিমি মন্থরতা আছে, কিন্তু ও কিছু নয়। আসল কথা হচ্ছে, উনি কী জন্য আমার কাছে এসেছিলেন বলো তো? তার মানে উনি দুটো সমস্যা নিয়ে এসেছিলেন। এক হচ্ছে মোটরের ভগ্নাংশ লাভ, আর দ্বিতীয় চিত্রাভিনেত্রী সুনয়না। কোনটা প্রধান? আমার তো মনে হলো মোটরের ব্যাপারটাই প্রধান। তোমার কি অন্যরকম কিছু মনে হচ্ছে? বুঝতে পারছি না। নিশানাথবাবু চাপা স্বভাবের লোক, হয়তো আমার কাছেও ওর প্রকৃত উদ্বেগের কারণ প্রকাশ করতে চান না। কথাটা ভাবিয়া দেখিয়া বললাম, কিন্তু যে বয়সে মানুষ চিত্রাভিনেত্রীর পশ্চাৎধাবন করে, ওর তো সেই বয়স নয়। তার চেয়েও বড় কথা, ওর মনোবৃত্তিও সেরকম নয়, নইলে বুড়ো লম্পট আমাদের দেশে দুষ্প্রাপ্য নয়। ওর পরিমার্জিত বাচনভঙ্গি থেকে মনোবৃত্তির যেটুকু ইঙ্গিত পেলাম, তাতে মনে হয় উনি মনুষ্য জাতিকে শ্রদ্ধার চোখে দেখেন না, আবার ঘৃণাও করেন না। একটু তিক্ত কৌতুক মিশ্রিত অবজ্ঞার ভাব। উচ্ছের সঙ্গে তেঁতুল মেশালে যা হয়, ঠিক তাই। উচ্ছে ও তেঁতুলের কথায় মনে পড়িয়া গেল, আজ পুটিরামকে উক্ত 2টি উপকরণ সহযোগে অম্বর রাধিবার ফরমাস দিয়াছি। আমি স্নানাহারের জন্য উঠিয়া পড়িলাম। বললাম, তুমি এখন কি করবে? সে বলল, মোটরের ব্যাপারে চিন্তা ছাড়া আর তো কিছু করবার নেই। আপাতত পলাতক অভিনেত্রী সুনয়নার পশ্চাৎধাবন করাই প্রধান কাজ। ব্যোমকেশ কিছুক্ষণ নীরবে সিগারেট টানিল। ভাবিতে ভাবিতে হঠাৎ বলিয়া উঠিল, ব্ল্যাকমেল কথাটা সম্বন্ধে নিশানাথবাবুর এত কৌতূহল কেন? বাংলা ভাষায় ব্ল্যাকমেলের প্রতিশব্দ আছে কিনা তা জেনে ওর কী লাভ? আমি মাথায় তেল ঘষিতে ঘষিতে বললাম, আমার বিশ্বাস ওটা অবচেতন মনের একটা ক্রিয়া। হয়তো লাল সিং জেল থেকে বেরিয়েছে, সেই মোটরের টুকরো পাঠিয়ে ওকে ভয় দেখাবার চেষ্টা করছে। লাল সিং যদি জেল থেকে বেরিয়েই থাকে, সে নিশানাথবাবুকে ব্ল্যাকমেল করবার চেষ্টা করবে কেন? উনি তো বেআইনি কিছু করেননি। আসামিকে ফাঁসির হুকুম দেওয়া তো বেআইনি কাজ নয়। তবে লাল সিং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। হয়তো এই 12 বছর ধরে সে রাগ পুষে রেখেছে, কিন্তু নিশানাথবাবুর ভাব দেখে তো তা মনে হয় না। তিনি যদি লাল সিংকে সন্দেহই করতেন, তাহলে অন্তত খোঁজ নিতেন যে সে জেল থেকে বেরিয়েছে কি না। ব্যোমকেশ সিগারেটের দগ্ধাভ শেষ ফেলিয়া দিয়া তক্তপোষের উপর চিত হইয়া শুইল। নিজ মনেই বলিল, নিশানাথবাবুর স্মৃতিশক্তি বোধ হয় খুব প্রখর। এটা জানলে কি করে?
তিনি হাকিম জীবনে নিশ্চয়ই হাজার হাজার ফৌজদারি মোকদ্দমার বিচার করেছেন। সব আসামির নাম মনে রাখা সম্ভব নয়, কিন্তু তিনি লাল সিংয়ের নাম ঠিক মনে রেখেছেন। লাল সিং তাকে জুতো ছুঁড়ে মেরেছিল, হয়তো সেই কারণেই নামটা মনে আছে। তা অবশ্য হতে পারে, বলিয়া সে আবার সিগারেট ধরাইবার উপক্রম করিল। আমি বললাম, না না, আর সিগারেট নয়, ওঠো এবার, বেলা প্রায় 1টা বাজে। বইকালে ব্যোমকেশ বলিল, তোমাদের লব্ধপ্রতিষ্ঠ সাহিত্যিকরা তো আজকাল সিনেমার দলে ভিড়ে পড়েছ, তা তোমার চেনা জানা কেউ ওদিকে আছেন নাকি? অবস্থাগতিকের সাহিত্যিক মহলে আমার বিশেষ মেলামেশা নাই। যাহা উল্লাট সাহিত্যিক তাহারা আমাকে কলকে দেন না, কারণ আমি গোয়েন্দা কাহিনী লিখি। আর যাহারা সাহিত্য খ্যাতি অর্জন করিবার পর সিং ভাঙিয়া বাছুরের দলে ঢুকিয়া পড়িয়াছেন, তাহাদের সহিত ঘনিষ্ঠতা করিবার আগ্রহ আমার নাই। কেবল চিত্রনাট্যকার ইন্দু রায়ের সহিত সদ্ভাব ছিল। তিনি সিনেমার সহিত সংশ্লিষ্ট থাকিয়াও সহজ মানুষের মতো বাক্যালাপ ও আচার ব্যবহার করিতেন। ব্যোমকেশ ইন্দু রায়ের নামোল্লেখ করিলে সে বলিল, বেশ তো, ওর বোধ হয় টেলিফোন আছে, দেখো না যদি সুনয়নার খবরটা পাও। ডাইরেক্টারি খাটিয়া ইন্দুবাবুর ফোন নম্বর বাহির করিলাম। তিনি বাড়িতেই ছিলেন। আমার প্রশ্ন শুনিয়া বলিলেন, সুনয়না? কই, নামটা চেনা চেনা মনে হচ্ছে না তো। আমি অবশ্য ওদের বড় একটা খবর রাখি না। বললাম, ওদের খবর রাখে এমন কারোর খবর দিতে পারেন? ইন্দুবাবু ভাবিয়া বললেন, এক কাজ করুন, রমেল মল্লিককে চেনেন? না। কে তিনি? সিনেমার লোক? সিনেমার লোক নয়, কিন্তু সিনেমার এনসাইক্লোপিডিয়া। চিত্রশিল্পের ক্ষেত্রে এমন কোনো লোক নেই যার নারীর অক্ষরটা তিনি জানেন না। ঠিকানা দিচ্ছি, তার সঙ্গে গিয়ে দেখা করুন। অতি অমায়িক লোক, তার শিষ্টতায় মুগ্ধ হবেন, বলিয়া রমেন মল্লিকের ঠিকানা দিলেন। সন্ধ্যার পর ব্যোমকেশ ও আমি রমেন মল্লিক মহাশয়ের ঠিকানায় উপস্থিত হইলাম। তিনি সাজগোজ করিয়া বাহির হইতেছিলেন, আমাদের লইয়া বৈঠকখানায় বসাইলেন। দেখিলাম রমেনবাবু ধনী ও বিনয়ী। তাহার বয়স 40-এর আশেপাশে, হৃষ্টপুষ্ট দীর্ঘ আকৃতি, মুখখানি পেঁপে ফলের ন্যায়, চোয়ালের দিকে ভারী, মাথার দিকে সংকীর্ণ, গোঁফজোড়া সূক্ষ্ম ও যত্ন লালিত, পরিধানে শৌখিন দেশি বেশ, কোঁচানো কাঁচি, ধুতির উপরে গিলে করা স্বচ্ছ পাঞ্জাবি, পায়ে বার্নিশ পাম্প। ব্যোমকেশের নাম শুনিয়া এবং আমরা ইন্দুবাবুর নির্দেশে আসিয়াছি জানিতে পারিয়া রমেনবাবু যেন স্বর্গ হাতে পাইলেন। তৎক্ষণাৎ বরফ দেওয়া ঘোলের শরবত এবং সন্দেশ আসিয়া উপস্থিত হইল। আদর আপ্যায়নের ফাঁকে ব্যোমকেশ কাজের কথা পাড়িয়া বলিল, আপনি শুনলাম চলচ্চিত্রের বিশ্বকোষ। সিনেমা জগতে এমন মানুষ নেই যার নারীর খবর জানেন না। রমেনবাবু সলজ্জ বিনয়ে বললেন, ওটা আমার একটা নেশা। কিছু নিয়ে থাকা চাই তো, তা বিশেষ কারোর কথা জানতে চান নাকি? হ্যাঁ, সুনয়না নামে একটি মেয়ে বছর 2 আগে। রমেনবাবু চকিত চক্ষে চাহিলেন। সুনয়না? মানে নেত্রকালী? নেত্রকালী? সুনয়নার আসল নাম হচ্ছে নেত্রকালী। তার সম্বন্ধে কোনো নতুন খবর পাওয়া গেছে নাকি? ব্যোমকেশ বলিল, সুনয়নার কথা আমরা কিছুই জানি না, নামটা ছাড়া। আপনার কাছে খবর পাবো এই আশাতেই এসেছি। রমেনবাবু বললেন, ও, আমি ভেবেছিলাম আপনি পুলিশের পক্ষ থেকে। যাই হোক, নেত্রকালীর অনেক খবরই আমি জানি, কেবল লেজা আর মুড়োর খবর পাইনি। সেটা কিরকম? নেত্রকালী কোথা থেকে এসছিল জানি না, আবার কোথায় লোপাট হয়ে গেল তাও জানি না। ভারী রহস্যময় ব্যাপার দেখছি। এর মধ্যে পুলিশের গন্ধও আছে। আপনি যা যা জানেন দয়া করে যদি বলেন। রমেনবাবু আমাদের সিগারেট দিলেন এবং দেশলাই জ্বালিয়া ধরাইয়া দিলেন। তারপর বলিতে আরম্ভ করিলেন, ঘটনাচক্রে নেত্রকালীর সিনেমা নীলা প্রস্তাবনা থেকেই তাকে দেখবার সুযোগ আমার হয়েছিল। আর যবনিকা পতন পর্যন্ত সেই লীলার খবর যে রেখেছিলাম, তার কারণ মুরারি আমার বন্ধু ছিল। মুরারি দত্তের নাম বোধহয় আপনারা জানেন না, তার কথা পরে আসবে। আজ থেকে আন্দাজ 2.5 বছর আগে একদিন সকালের দিকে আমি গৌরাঙ্গ স্টুডিওর মালিক গৌরহরিবাবুর অফিসে বসে আড্ডা দিচ্ছিলাম। একটি নতুন মেয়ে দেখা করতে এলো। গৌরহরিবাবু তখন বিষবৃক্ষ ধরেছেন। প্রধান ভূমিকায় অ্যাক্টর অ্যাক্ট্রেস নেওয়া হয়ে গেছে, কেবল মাইনর পার্টের লোক বাকি। সেই নৃত্যকালীকে প্রথম দেখলাম। চেহারা এমন কিছু আহামরি নয়, তবে বয়স কম, চটক আছে। গৌরহরিবাবু ট্রাই নিতে রাজি হয়ে গেলেন। ট্রাই নিতে গিয়ে গৌরহরিবাবুর টাক লেগে গেল। ভেবেছিলেন ঝি চাকরানির পার্ট দেবেন, কিন্তু অভিনয় দেখার পর বললেন, তুমি কুন্দ নন্দিনীর পার্টটা করো।
নিত্যকালী কিন্তু রাজি হলো না, বলল বিধবার পাঠ সে করবে না। গৌরহরিবাবু তখন তাকে কমলমণির পাঠ দিলেন। নিত্যকালীর নাম সিনেমায় চলে না, তার নতুন নাম হলো সুনয়না। ব্যোমকেশ প্রশ্ন করিল, বিধবার পাঠ করবে না কেন? রমেনবাবু বললেন, কম বয়সী অভিনেত্রীরা বিধবার পাঠ সাধারণত করতে চায় না। তবে নিত্যকালী অন্য অজর তুলেছিল, বলেছিল সে সধবা, গেরস্থ ঘরের বউ, টাকার জন্য সিনেমায় নেমেছে, কিন্তু বিধবা সেজে স্বামীর অকল্যাণ করতে পারবে না, যাকে বলে নাচতে নেমে ঘোমটা। বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আশ্চর্য বটে। তারপর গৌরহরিবাবু তাকে মাইনে দিয়ে রেখে দিলেন। শুটিং চলল। তারপর যথাসময়ে ছবি বেরোলো। ছবি অবশ্য দাঁড়ালো না, কিন্তু কমলমণির অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। সবচেয়ে আশ্চর্য তার মেকআপ। সে নিজে নিজেই তার মেকআপ করত। এত চমৎকার মেকআপ করেছিল যে পর্দায় তাকে দেখে নিত্যকালী বলে চেনাই গেল না। তাই নাকি? আর অন্য যেসব ছবিতে কাজ করেছিল, অন্য আর একটা ছবিতেই কাজ করেছিল, তারক গাঙ্গুলির স্বর্ণলতা। শ্যামাজির পাঠ করেছিল। সে কি অপূর্ব অভিনয়! আর শ্যামাজিকে দেখে কার সাধ্য বলে যে সেই বিষবৃক্ষের কমলমণি। এক্কেবারে আলাদা মানুষ। এখন মনে হয় নিত্যকালীর আসল চেহারাও হয়তো আসল চেহারা নয়, মেকআপ। তার আসল চেহারার ফটো বোধহয় নেই। নাহ, থাকলে পুলিশের কাজে লাগতো। তারপর বলুন। রমেনবাবু আরেকবার আমাদের সিগারেট পরিবেশন করিয়া আরম্ভ করিলেন। এই তো গেল সুনয়নার সিনেমা জীবনের ইতিহাস। ভেতরে ভেতরে আর একটা ব্যাপার ঘটতে শুরু করেছিল। সুনয়না সিনেমায় ঢোকবার মাস দুয়েক পরে স্টুডিওতেই মুরারির সঙ্গে তার দেখা হলো। মুরারিকে আপনারা চিনবেন না, কিন্তু দত্ত দাস কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছেন। বিখ্যাত জহরতের কারবার। মুরারি হলো গিয়ে দত্তদের বাড়ির ছেলে। অগাধ বড় মানুষ। মুরারি আমার বন্ধু ছিল, এক গ্লাসের ইয়ারও বলতে পারেন। আমাদের মধ্যে যাকে বলে স্ত্রী দোষ, তা একটু আধটু আছে। ওটা তেমন দোষের নয়। মুরারিরও ছিল। পালে পার্বণে একটু আধটু আমোদ করা, বাদাবাদি কিছু নয়। কিন্তু মুরারি সুনয়নাকে দেখে একবারে ঘাড় মুচকি পড়ল। সুনয়না এমন কিছু পরি অপ্সরী নয়, কিন্তু যার সঙ্গে যার মজে মন। বুঝতেই পারছেন? মুরারি সকালে বিকেলে গৌরাঙ্গ স্টুডিওতে এসে ধর্ণা দিয়ে পড়তে লাগলো। মুরারির বয়স হয়েছিল আমারই মতন। এই বয়সে এসে যে এমন ছেলে মানুষই আরম্ভ করবে তা তো ভাবিনি। সুনয়না কিন্তু সহজে ধরা দেবার মেয়ে নয়। তার বাড়ির কোথায় কেউ জানত না। ট্রামে বাসে আসতো, ট্রামে বাসে আবার ফিরে যেত। কোনোদিন স্টুডিওর গাড়ি ব্যবহার করেনি। মুরারি অনেক চেষ্টা করেও খুঁজে বার করতে পারেনি তার আসল বাসা কোথায়। মুরারি আমাকে মনের কথা বলতো। আমি তাকে বোঝাতাম, সুনয়না ভদ্র ঘরের বউ, ভয়ানক পতিব্রতা, ওদিকে তাকিও না। মুরারি কিচ্ছু বুঝতো না। তাকে যখন কাঁধে ধরেছে, সে বুঝবে কেন? মাস ৬ এইভাবেই কেটে গেল। সুনয়না মুরারিকে আমল দিচ্ছে না, মুরারিও জোকের মতো লেগে আছে। এইভাবেই চলছে। স্বর্ণলতায় সুনয়নার কাজ শেষ হয়ে গেল। সে স্টুডিও থেকে ২ মাসের মাইনে আগাম নিয়ে কিছুদিনের ছুটিতে যাবে বলে কাশ্মীর বেড়াতে গেল। এমন সময় একদিন মুরারি এসে আমাকে বলল, সব ঠিক হয়ে গেছে। আশ্চর্য হলাম, আবার অবাকও হলাম। স্ত্রীজাতির চরিত্র বুঝতেই পারছেন। সুনয়না যে অন্য মতলবে ধরা দেবার ভান করেছে, তা তখন জানব কি করে? দত্ত দাস কোম্পানির বাগবাজারের দোকানটা মুরারি দেখত। দোকানের পেছন দিকে একটা সাজানো ঘর ছিল। সেটা ছিল মুরারির আড্ডার ঘর। অনেক সময় সেখানেই রাত কাটাতো। পরদিন সকালে হৈ হৈ কাণ্ড। মুরারি তার আড্ডা ঘরে মরে পড়ে আছে, আর দোকানের শোকেস থেকে ২০,০০০ টাকার হীরের গয়না গায়েব হয়ে গেছে। পুলিশ এলো, লাশ পরীক্ষার জন্য চালান দিল, কিন্তু কে মুরারিকে মেরেছে তার কোনো হদিশ পাওয়া গেল না। সে রাত্রে মুরারির ঘরে কে এসছিল তা বোধহয় আমি ছাড়া আর কেউ জানত না। মুরারি আর কাউকে বলেও নি। আমি বড় মুশকিলে পড়ে গেলাম। খুনের মামলায় জড়িয়ে পড়বার ইচ্ছে মোটেই ছিল না, অথচ না বললেও নয়। শেষ পর্যন্ত কর্তব্যের খাতিরে পুলিশকে গিয়ে বললাম। পুলিশ অন্ধকারে হাঁ করে বসেছিল। এখন তুলে তত্ত্ব তল্লাশ শুরু করে দিল। সুনয়নার নামে ওয়ারেন্ট বেরোলো, কিন্তু কোথায় সুনয়না? সে কর্পূরের মতো উবে গেছে। তার যেসব ফটোগ্রাফ ছিল তা থেকে শনাক্ত করা অসম্ভব। তার আসল চেহারা স্টুডিওর সকলকারই চেনা ছিল, কিন্তু এই ব্যাপারের পর আর কেউ সুনয়নাকে চোখে দেখেনি। তাই বলছিলাম, সুনয়নার ল্যাজা মুড়ো দুই আমার চোখের আড়ালে রয়ে গেছে। সে কোথা থেকে এসছিল, কার মেয়ে, কার বউ, কিচ্ছু জানি না। আবার ভোজবাড়ির মতো কোথাও মিলিয়ে গেল, তাও কেউ জানে না।